নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমি সুরজিৎ মিত্র, আমার না বলা কথার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। 2006 সালের নির্বাচনে বামফ্রন্ট স্লোগান দিয়েছিল, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। সেই স্লোগানকে সামনে রেখে বামফ্রন্ট নির্বাচনের আসরে নেমেছিল এবং একটা ম্যাসিভ ভিক্টরি তারা পেয়েছিল। কিন্তু তারপরের ইতিহাসটা তো সকলেরই জানা আছে। 2006 সালেই সিঙ্গুরের জমি অধিগ্রহণকে কেন্দ্র করে আন্দোলন, 2007 সালে নন্দীগ্রামের জমি অধিগ্রহণের আগেই আন্দোলন, এবং এই দুটো আন্দোলন সারা বাংলাকে প্রায় নাড়িয়ে দিয়েছিল, যার পরিণাম হচ্ছে 2011 সালের নির্বাচনে বামফ্রন্টের পরাজয়। তাহলে এই যে স্লোগান, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, সেই স্লোগান কি ভুল ছিল? আর যদি ঠিক থাকে, তাহলে কেন এই যে শিল্পের কথা যেটা বলা হলো সেটা করা গেল না? আজকে এই নিয়েই আমার প্রতিবেদন শুরুর আগে আপনাদের সবার কাছে একটা ছোট্ট অনুরোধ আছে, যে অনেকেই আমার এই ভিডিও দেখছেন, অনেকে সাবস্ক্রাইবও করেছেন, কিন্তু যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা দয়া করে আমার এই ভিডিওটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনার সামনে তাড়াতাড়ি চলে আসতে পারে। এখন আমার এই প্রতিবেদন শুরু করছি। এর আগে আমার যে লাস্ট ভিডিও যেটা প্রকাশ হয়েছে তাতে বহু লোক তারা কমেন্টস করেছেন। যারা এই কমেন্টস করেছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এর মধ্যে একটা কমেন্ট, যেটা খুব দীর্ঘ কমেন্টস একটা ছিল, পরবর্তী ক্ষেত্রে সেই কমেন্টসটাকে আমি আর খুঁজে পাইনি অ্যাকচুয়ালি, কিন্তু সেই কমেন্টসটাই আমাকে উৎসাহিত করেছে আজকের এই ভিডিও তৈরির জন্য। কমেন্টসে একটা জায়গায় তিনি বলেছেন যে তিনি ভিয়েতনাম এবং পশ্চিমবাংলার তুলনা টেনেছেন, যে ভিয়েতনামে এত সরকারি চাকুরি হয়েছিল কিন্তু পশ্চিমবাংলা কেন করতে পারলো না, কেন তারা শিল্পের দিকে গেল, এই নিয়ে কিছু প্রশ্ন তিনি তুলেছিলেন। আমি যেটা সবিনয় বলতে চাই যে ভিয়েতনাম হচ্ছে একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র, আর পশ্চিমবাংলা হচ্ছে একটা উন্নয়নশীল রাষ্ট্রের একটা ছোট প্রদেশ। ফলে দুটো মেলানো মুশকিল। ভিয়েতনাম যা করতে পারে পশ্চিমবাংলা তা করতে পারে না। পশ্চিমবাংলাকে ভারতের সংবিধান এবং ভারতের যে আইন কানুন আছে সেই আইন কানুনকে মেনেই চলতে হবে। ফলে ভিয়েতনামের সঙ্গে মেলানো বোধহয় ঠিক নয়। ভারতের যখন স্বাধীনতা হয় 1947 সাল, তখন ভারতে পুঁজিবাদের পুরোপুরি বিকাশ হয়নি, সবে পুঁজিবাদ আরম্ভ হয়েছে। তখনো পর্যন্ত বিশেষ করে কৃষিতে সামন্ততান্ত্রিক ব্যবস্থা বলবৎ এবং জমিদার প্রথা বলবৎ, জমিদাররাও আছেন। কংগ্রেস সরকার এসে জমিদার প্রথা
বিলোপের কথা ঘোষণা করলেও তারা কিন্তু সেই জমিদারদের সেইভাবে তাদের বিলোপ করাননি, কারণ জমিদারদের একটা বড় অংশ তারা কংগ্রেসের সমর্থক ছিল, যে কারণেই আইনটা হলেও সেই আইনের ইমপ্লিমেন্টেশন হয়নি। তাছাড়া যেটা হয়েছিল সেটা হচ্ছে যে 15 একরের বেশি জমি কেউ রাখতে পারবে না, এটা ভারত সরকারেরই আইন। কিন্তু অনেকেই তার বেশি জমি রাখতো নানা নামে, শোনা যায় এমনকি বাড়ির কুকুর বেড়ালের নামেও জমি রাখতো জমিদাররা। পশ্চিমবঙ্গে 1977 সালে যখন বামফ্রন্ট আসে, তারা এসে প্রথমেই যে জায়গাটায় হাত দেয়, যেটা বলতে পারা যায় যে শাসকদের দুর্বলতম অংশ, সেটা হচ্ছে এই সামন্ততান্ত্রিক ব্যবস্থা, এবং যে ওই 15 একরের বেশি জমি রাখতে পারবে না পশ্চিমবঙ্গ, সেটাকে ইমপ্লিমেন্ট করে পশ্চিমবাংলায়। এবং যে জমি উদ্ধার হয় সেই জমি ভূমিহীন চাষিদের মধ্যে তারা বিলি করতে আরম্ভ করে, ফলে ভূমিহীন চাষিদের মধ্যে জমি বিলি হয়। আর যেটা করে তারা, আগে ছিল বর্গাদার প্রথা, কিন্তু বর্গাদারের কোনো তাদের অধিকার ছিল না, যে কোনো মুহূর্তে তাদের জমি থেকে উৎখাত করা যেত। পশ্চিমবঙ্গ সরকার এসে সেই বর্গাদার আইন চালু করে, যেখানে বর্গাদারকে জমি থেকে উচ্ছেদ করা যাবে না, জমির উপর বর্গাদারেরও অধিকার থাকবে। এই ব্যবস্থার ফলে পশ্চিমবাংলায় গ্রামের একটা উন্নতি আরম্ভ হয়, কৃষি ক্ষেত্রে একটা উন্নতি আরম্ভ হয়, এবং এই জমি ভূমিহীনদের দেওয়ার ফলে তারা চাষ করে যে ফসল উৎপাদন করে, সেই ফসল বিক্রি করার ফলে তাদের কাছেও পয়সা আসতে আরম্ভ করে। ফলে যে দারিদ্র ছিল পশ্চিমবাংলার ক্ষেত্রে, যে দারিদ্র অনেকাংশে কমে, একদম শেষ হয়ে গেছিল তা বলছি না, কিন্তু অনেকাংশে কমে, যা আন্তর্জাতিক স্বীকৃতি পায়। এর পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকার যেটাকে করে সেটা হচ্ছে যে শিক্ষার ক্ষেত্রে একটা সার্বজনীন শিক্ষার ব্যবস্থার জন্য তারা উদ্যোগ গ্রহণ করে। তারা শিক্ষাকে অবৈতনিক করে, এবং যাতে সার্বজনীনভাবে সমস্ত লোকেরা তারা পড়তে পারে, তারা শিক্ষা পেতে পারে, তার ব্যবস্থা উদ্যোগ তারা নেয়। গ্রামে গ্রামে প্রাইমারি স্কুল গঠন করা হয়, যার ফলে চাষির ছেলেরাও, গরিব মানুষের ছেলেরাও, তারাও শিক্ষার আলোকে আসতে পারে। এর ফলে শিক্ষা ব্যবস্থারও প্রচন্ড উন্নতি হয়, এবং স্বাক্ষরের সংখ্যা পশ্চিমবাংলায় অনেকটা বেড়ে যায়। কিছু কিছু রিলিফ প্রোগ্রামও তারা চালু করেছিল, কারণ বামফ্রন্ট সরকার ভাবেনি প্রথমে যে তারা এতদিন, অর্থাৎ এই 34 বছর তারা রাজত্ব করতে পারবে, কারণ এর আগের অভিজ্ঞতা যা তা এ কথা বলে না। অর্থাৎ কেরালায় নাম্মুদ্দিপাতের সরকার, তাকে ফেলে দেয়া হয়েছিল। পশ্চিমবাংলার এর আগে দুটো সরকার, যুক্তফ্রন্ট সরকার, 67 সালের যুক্তফ্রন্ট সরকার এবং 69 সালের যুক্তফ্রন্ট সরকার, দুটোকেই কিন্তু ফেলে দেয়া হয়েছিল। ফলে বামফ্রন্টের ক্ষেত্রেও তাদের একটা ভয় ছিল যে তাদের সরকারকে হয়তো টিকতে দেবে না, কিন্তু সেটা টিকে যায়। এর অনেকগুলো কারণ আছে, সেটা আজকের আলোচনার বিষয়বস্তু নয়। কেন বামফ্রন্ট সরকারকে ফেলতে পারলো না, কেন তারা টিকে গেল, তার ব্যাখ্যা একটা আছে।
সেটা এই আজকের প্রতিবেদনের জন্য নয়। যাই হোক, এই বামফ্রন্ট এই প্রোগ্রামস গুলো নেওয়ার ফলে এবং ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা তারা চালু করে, যাতে তারা ক্ষমতার হস্তান্তর করে গ্রামের মধ্যে। এর ফলে গ্রামের মানুষের হাতে পয়সা আসতে আরম্ভ করে এবং একটা উন্নত ব্যবস্থা আস্তে আস্তে সেই দিকে যায়। এর ওপর দাঁড়িয়েই 1994 সালে বামফ্রন্ট যেটাকে ঠিক করে যে আজকে এইটার ওপর ভিত্তি করেই আমাকে শিল্প আনতে হবে। শিল্প নীতি ঘোষিত হয় 1994 সালে। কারণ এতদিন যে জমি, ছোট ছোট জমি, যে জমি দেওয়া হয়েছিল চাষিদের, যখন জমি দেওয়া হয়েছিল তখন হয়তো চাষিদের পরিবার যা ছিল, আজকে এতদিন পরে চাষির পরিবার তার থেকে বৃদ্ধি পেয়েছে, বা তাদের বাচ্চারা তারা বড় হয়েছে এবং লেখাপড়াও কিছু কিছু লোক শিখেছে যারা আর চাষের কাজ করতে চায় না। ফলে শিল্প স্থাপন এটা একটা জরুরি ছিল এবং সেই রাস্তায় বামফ্রন্ট হাঁটতে আরম্ভ করে 1994 সালের পরে, যার ফলে কিছু কিছু শিল্প তৈরি হয়। যেমন হলদিয়া শিল্প নগরী তৈরি হয়, হলদিয়ায় পেট্রোকেমিক্যাল শিল্প তৈরি হয়, অন্যান্য শিল্প তৈরি হয়। এবং 2006 সালের আগে বামফ্রন্ট যেটাকে ঠিক করে যে ম্যানুফ্যাকচারিং শিল্প তৈরি করতে হবে। ম্যানুফ্যাকচারিং শিল্প তৈরি করতে না পারলে কর্মসংস্থান, ব্যাপক কর্মসংস্থান হবে না। সেই লক্ষ্যেই তারা এগোতে লাগে এবং এই স্লোগানটাকে তারা তোলে, কৃষি আমাদের ভিত্তি। কারণ কৃষিতে ততদিনে চাল উৎপাদনে বাংলা ভারতবর্ষের মধ্যে প্রথম হয়ে গেছে। কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। সেই ভবিষ্যৎ শিল্পের দিকে এগোনোর জন্যই তারা এই স্লোগান দেয়। এবং 2006 সালের নির্বাচনে জেতার পরেই তারা ওই টাটার গাড়ি শিল্প, ন্যানো, সেই শিল্প তারা স্থাপনের উদ্যোগ গ্রহণ করে সিঙ্গুরে। এই ম্যানুফ্যাকচারিং শিল্প যদি গড়ে উঠতে পারত তাহলে সিঙ্গুরের মোট অবস্থাটাই পাল্টে যেত। সিঙ্গুর একটা মিনি জামশেদপুর হয়ে উঠতে পারত এবং সিঙ্গুরের অনেক লোক তারা টাটার ওই ন্যানো কারখানার জন্য ট্রেনিং নেওয়া আরম্ভ করেছিল, যাদের পরবর্তী ক্ষেত্রে চাকরি হতো ওইখানে। নন্দীগ্রামের ঠিক একইভাবে যদি কেমিক্যাল হাব হতে পারত তাহলে নন্দীগ্রাম আজকে যা চেহারা, সেই চেহারাটাই পাল্টে যেতে পারত। হয়নি, তার কারণ অনেকগুলো আছে, সেটার পরে আসছি আমি। কিন্তু এইভাবে তারা শিল্প তাকে গড়ে তোলবার জায়গা আরম্ভ করে। এর বাইরেও তারা শালবনিতে ভারতের বৃহত্তম লৌহ কারখানা তৈরির জিন্দালদের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়, বন্দর তৈরির প্রোগ্রাম হয়। কারণ ম্যানুফ্যাকচারিং শিল্প বন্দরের আশেপাশেই তারা তৈরি করতে চায়। যেমন কলকাতা বন্দরের জন্যই সিঙ্গুর টাটা বেছে নিয়েছিল ম্যানুফ্যাকচারিং শিল্প হিসেবে। ফলে একটা আস্তে 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 শিল্পের জায়গায় তৈরি করবার চেষ্টা হচ্ছিল, কিন্তু সেই চেষ্টাটা ব্যর্থ হলো। সিঙ্গুর হলো না, নন্দীগ্রাম হলো না, বা শালবনির ইস্পাত কারখানা, লৌহ কারখানা হলো না। যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের ফলে বামফ্রন্টের পরাজয় ঘটল।
ফলে আজকে প্রশ্ন উঠে যেতেই পারে যে তাহলে কি এই স্লোগান ভুল ছিল? না, এই স্লোগান ভুল ছিল না। কারণ পৃথিবীর ইতিহাস যদি আমরা দেখি তাহলে পৃথিবীর ইতিহাস এইভাবেই এগিয়েছে। প্রথমে পৃথিবীতে বনাঞ্চল ছিল, তারপরে বনাঞ্চল কেটে বসতি এবং কৃষি জমি হয়েছে, তারপরে কৃষি জমির ওপর শহর তৈরি হয়েছে বা কারখানা তৈরি হয়েছে, শিল্প তৈরি হয়েছে। এটাই ভবিষ্যৎ, এইভাবেই এগোয়। সারা পৃথিবী এইভাবেই এগিয়েছে। আমাদের পশ্চিমবাংলা যদি আমরা তাকিয়ে দেখি, এর আগে যা শিল্প গড়ে উঠেছে বা যা শহর গড়ে উঠেছে তার সবটাই কিন্তু কৃষি জমির ভিত্তি করে। ধরুন কলকাতা গড়ে উঠেছে, কলকাতাতেও আগে অনেক বনাঞ্চল এবং কৃষি জমি ছিল, সেইগুলো কেটেই কলকাতা তৈরি হয়েছে। ধরুন গঙ্গার পাড় দিয়ে যে রেলওয়ে লাইন তৈরি হয়েছিল সমস্তটা কিন্তু কৃষি জমির ওপর দিয়েই হয়েছে। কৃষি জমিকে শিল্পের জমিতে রূপান্তরিত করেছে, রেল লাইন তৈরি হয়েছে, যার ফলে যানবাহনের সুবিধা হয়েছে, যাতায়াত ব্যবস্থার সুবিধা হয়েছে। এভাবেই গড়ে ওঠে, এটাই এবং সঠিক রাস্তাই ছিল। কিন্তু হলো না কেন? কেন বামফ্রন্ট পারল না? তার একটা মেজর কারণ যদি আমি বলি, সেটা হচ্ছে এই যে 2006 সালের নির্বাচনের ম্যাসিভ ভিক্টরি, 235 আসন পাওয়া, সেটায় বামফ্রন্ট ভেবেছিল যে আর তাদের কেউ আটকাতে পারবে না, তারা যেটা চাইবে সেটাই করতে পারবে। এটা ছিল একটা মস্ত বড় ভুল। ফলে তারা উড়ো করতে গেছে, এখনই করতে হবে সব। অর্থাৎ ওই যে মুহূর্তে মন্ত্রিসভা শপথ হলো, শপথ হবার পর রাইটার্স বিল্ডিং এ এসেই টাটার সঙ্গে চুক্তি এবং জমি অধিগ্রহণ। এটাকে যে ধৈর্য দেখানোর দরকার ছিল, যেভাবে ধৈর্য ধরে আস্তে 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 জমি অধিগ্রহণ গুলো করা উচিত ছিল, সেটা কিন্তু সিঙ্গুরের ক্ষেত্রে হয়নি। নন্দীগ্রামের ক্ষেত্রে তো ব্যাপারটা অন্য। জমি অধিগ্রহণের কথা সেই মুহূর্তে না থাকলেও ওই পঞ্চায়েত ডিপার্টমেন্টের একটা নোটিশ, সেই নোটিশকে কেন্দ্র করেই আন্দোলন শুরু হয়ে যায় নন্দীগ্রামে, যেখানে লক্ষণ শেঠের একটা ভূমিকা ছিল বলা হয়। এখন এর আগে যেসব জমি অধিগ্রহণ হয়েছে যদি লক্ষ্য করে দেখেন, অনেক ধৈর্য ধরে তবে জমি অধিগ্রহণ হয়েছে। যেমন ওই হলদিয়ার জমি অধিগ্রহণ অনেক বুঝিয়ে, চাষিদের বুঝিয়ে তারপরেই কিন্তু জমি অধিগ্রহণ হয়েছে। কারণ চাষিদের তার জমির ওপর একটা টান থাকেই। কিন্তু আমাদের এখানে যেটা দরকার ছিল সেটা হচ্ছে যে জমিতে কারখানা তৈরি করো। কারণ আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যে জমি, যেহেতু বামফ্রন্ট সরকার জমি, উদ্বৃত্ত জমি ওই ভূমিহীন চাষিদের মধ্যে বন্টন করেছিল, ফলে জমিগুলো অনেক ছোট ছোট হয়ে গেছে। জমিতে যদি ফলন বাড়াতে হয় তাহলে ওই জমিতে ওই পুরনো প্রথায় লাঙ্গল দিয়ে চাষ করলে ফলন তো বাড়বে না। যন্ত্রের ব্যবহার দরকার জমিতে। যন্ত্রের ব্যবহার না করতে পারলে ফসল বাড়বে না। যেমন চীনের জমি আমাদের ভারতের জমি থেকে অনেক কম, কৃষি জমি, কিন্তু তাদের উৎপাদন আমাদের ভারতের ডবল। কারণ তারা সেইভাবে যন্ত্রের ব্যবহার করেছে। কিন্তু আমাদের এখানে যন্ত্রের ব্যবহার সেইভাবে হয়নি। পশ্চিমবাংলার ক্ষেত্রে যেটা যন্ত্রের ব্যবহার করতে গেলে সমবায় প্রথায় চাষ, এটা করা দরকার ছিল পশ্চিমবাংলার ক্ষেত্রে, চেষ্টা হয়েও ছিল,
কিন্তু বামফ্রন্ট সমবায় প্রথায় চাষ, এই চাষটাকে সেইভাবে মানুষকে বোঝাতে পারেনি। ফলে সমবায় চাষ যদি গড়ে উঠতে পারত, তাহলে যন্ত্রের ব্যবহার হতে পারত জমিতে এবং উৎপাদন অনেক বেড়ে যেতে পারত। ফলে উদ্বৃত্ত জমি তৈরি হতো শিল্পের জন্যে। তো সেই যে ধৈর্য, সেই ধৈর্য কিন্তু বামফ্রন্ট দেখাতে পারেননি সেই সময়। যেমন ধরুন, ওই নিউ টাউনের যখন গড়ে ওঠে, বহুদিন ধরে ওখানকার কৃষকদের বোঝানো হয়েছে। গৌতম দেব তিনি একটা বিশাল দায়িত্ব নিয়ে কৃষকদের বুঝিয়েছিল এবং বোঝানোর ফলেই ওই জমি অধিগ্রহণ সম্ভব হয়েছে নিউ টাউনের। ফলে তা চেষ্টা করলেও তাকে বানচাল করবার সেভাবে সেখানে দাঁত ফোটাতে পারেনি বিরোধীরা। ফলে স্মুথলি জমি অধিগ্রহণ হয়েছে এবং নিউ টাউন তৈরি হয়েছে। এখানেও সিঙ্গুরে ওই ধরনের যদি আরো কিছুদিন সময় নিয়ে চেষ্টা করত, যেটা জ্যোতিবাবু বলেছিলেন এই ঘটনার পর, সিঙ্গুরের ঘটনার পর, যে আমাদের কৃষক সভা কি করছিল। তো কৃষক সভা যদি সেইভাবে বোঝাতে পারত নন্দীগ্রাম এবং সিঙ্গুরে, তাহলে নিশ্চয়ই সেখানে জমি অধিগ্রহণ সফলভাবেই হতো এবং কারখানা গড়ে উঠত। আজকে সিঙ্গুরে না হলো কারখানা, না হলো চাষ, সেই জমি পড়েই আছে। নন্দীগ্রাম যে জায়গায় ছিল আজকে সে জায়গাতেই থেকে গেছে। কিছু নেতাদের হয়তো উন্নতি হয়েছে, কিন্তু নন্দীগ্রামের সাধারণ মানুষ তারা কিন্তু একই জায়গায় থেকে গেছে। ফলে তারা আজকে রিয়েলাইজ করতে পারছে, বুঝতে পারছে যে তাদের সেদিনের আন্দোলন, সেই আন্দোলন সঠিক ছিল না। সেদিনের যে স্লোগান, সেই স্লোগান সঠিক স্লোগান ছিল, অর্থাৎ কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। এই স্লোগানের কোনো ভুল ছিল না, কিন্তু তার ইমপ্লিমেন্টেশন, সেই ইমপ্লিমেন্টেশনে বামফ্রন্ট ব্যর্থ হয়েছিল। এটা আমি মনে করি। আপনাদের কমেন্টস এর আশায় থাকলাম, এবং যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটা একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন। নমস্কার।